আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, তবে নিজের বাপের বাড়ির মতো সুখ শান্তি বোধহয় আর কোথাও নেই। এমনকি সেটা নিজের বাড়িতেও নেই। নিজের বাড়ির বেলায় অনেকের অনেক মনে হবে যে নিজের বাড়ি থেকে বাপের বাড়ির শান্তি আবার বেশি হয় কিভাবে। ব্যাপারটা ঠিক অন্যরকম ভাবুন। আপনি যখন নিজের বাড়ি থাকবেন তখন সেই বাড়ির সব কিছুর দায়িত্বই আসলে আপনার। সব কিছু আপনাকেই করতে হবে, সকল ঝামেলা আপনাকেই সামলাতে হবে। অন্যদিকে বাপের বাড়ি হলো এমন এক জায়গা যেখানে আপনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই সময় পার করতে পারবেন, কারণ আপনার মাথার উপর আপনার বাবা রয়েছে, সব কিছু দেখাশোনা সেই করবে। আর আপনার মা রয়েছে সংসারের সমস্ত ঝামেলা, সমস্ত কাজকর্ম করার জন্য। আমি এখনও সৌভাগ্যবান যে এই আরামটুকু আমি এখনও উপভোগ করতে পারছি বিয়ের এত বছর পরেও। আর আমি যখন আমার নিজের বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, তখন সেখানে আমার অনেক কিছু করতে হয়, নিজের ঘর সামলাতে হয়। স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে সবাইকে আসলে আমারই টেক কেয়ার করতে হয়। তাদের সমস্ত আসলে কাজগুলো যেন আমাকে ঘিরে, আমি ছাড়া তাদের একদমই চলে না। কিন্তু তখন আমি একটু স্বস্তি পাই যখন আমি আমার বাবার বাড়িতে যাই। আর এই শান্তিটুকু আসলে এখনও আমি পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আরও অনেক বছর, 100 বছর যেন আমি এরকমের শান্তি পাই, আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে থাকে। আসলে বাপের বাড়ি যে একটা মেয়েদের শান্তির জায়গা, সেটা আসলে কেউ বুঝতে পারবে না যাদের বাবা মা এখনও বেঁচে আছে। আর বিয়ের পর আমরা মেয়েরা যে বাপের বাড়িতে গিয়ে এতটা আনন্দ উপভোগ করতে পারি, এতটা শান্তি পাই, সেটা আসলে বিয়ের পর সেই মেয়েটাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। আর যাদের এখনও বাপ মা জীবিত আছে, মেয়েদের কিন্তু আসলে বাড়িঘর না থাকার মতোই। আবার মেয়েদের ছাড়া কিন্তু বাড়িঘর করা একদম অসম্পূর্ণ। মেয়েদের যদি সেখানে ছায়া না পড়ে, সেখানে সেই বাড়ি কিন্তু অসম্পূর্ণ থাকে। একটা মেয়েদের থাকে বাপার বাড়ি, একটা থাকে স্বামীর বাড়ি। মেয়েদের নিজের আসলে কোনো বাড়ি নেই। আসলে মেয়েদের বাড়ি তাহলে কোনটা? যদিও নারী পুরুষ সবারই বাড়ি অস্থায়ী, আসল বাড়ি ওপারে, তবু মনে একটা কিন্তু কষ্টভাব রয়েই যায়, আমাদের বাড়ি তাহলে কোনটা? আসলেই কি তাই? আসলেই কি তা নয়। আসলে হলো বাবার বাড়ি, যে বাড়িটা আসলে তিল তিল করে গড়ে তুলেছেন বাবা, ওই বাড়িতে কিন্তু 2 ভাগের 1 অংশ কিন্তু আমরা মেয়েরাও পেয়ে থাকি। কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা কিন্তু সেরকমের অনেক মেয়েরা আছে, আমরা কিন্তু দাবি করি না। এটাই আসলে সত্যি কথা। আর দ্বিতীয়ত, আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাড়ি শুধু আমাদের বাড়ি হয়, কিন্তু নামই শুধু মালিক, কিন্তু সমস্ত ঘরটা কিন্তু মেয়েদেরই দেখতে হয়। একটা ঘর ততক্ষণ পর্যন্ত ঘর হয় না যতক্ষণ না একটা নারীর ছায়া পড়ে। আর আসলে এই তো গেল সাধারণ দৃষ্টিপাত, আর এখানেই আসলে নারীরা কিন্তু আটকে যায়। আর নারীরা কিন্তু সাধারণত তাদের ঘর বাড়ি না থাকলেও কিন্তু তাদের ছাড়া যে কোনো ঘরদোর আসলে অসম্পূর্ণ থেকে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আবার বাবার বাড়ি এসেছি। আসলে কিছুদিন পর পর আসি, আসলে 2-1 দিন থেকে যাওয়ার মতো পরিস্থিতি হয়, তার জন্যই আসি। আসলে ভালো লাগে না, বাড়িতে বিভিন্ন চিন্তা ভাবনা, আর মনে চায় যে একটু শান্তির জায়গায় ঘুরে আসি। আর শান্তির জায়গা মানেই মেয়েদের জন্য তাদের বাপের বাড়ি। তো এই দেখুন আমার মা আসলে কতগুলো চীনা হাঁসের বাচ্চা, আসলে আমার মার কিন্তু শখ এরকমের হাঁস মুরগি পালা। আর এই হাঁসগুলো কিন্তু মা একটা মুরগির সাথে দিয়ে ফুটিয়েছে। আর এই হাঁসগুলো কিন্তু একটাও বিক্রি করে না, আর সেগুলো কিন্তু বড় হলে একটা একটা করে আমাদেরই খাওয়ায়। তো এই তো দেখুন আমরা এসেছি বলে তাদের ফ্রিজে আগে থেকেই আমাদের জন্য হাঁসের মাংস কুটে ধুয়ে রেখে দিয়েছে, আর সেটা এখন রান্না করবে। আর মারা তো এরকমেরই, মনে হয় যে কত বছর পর আসি, তার জন্যই আসলে অন্য রকমের খাওয়া দাওয়া, অন্য রকমের আয়োজন করতেছে। আর এটা আসলে প্রত্যেকটা মাই তাদের মেয়েদের জন্য করে থাকে, আর সবাই মাই কিন্তু এরকমের হয়, মনে হয় যে মেয়েরা কতদিন পর্যন্ত আসলে কিছু খায়নি এরকমের। আর খুবই ভালো লাগে যখন নিজে আসলে বসে থাকি আর মা রান্না করে, আর আমরা কিন্তু আসলে এরকমের চুলার পাড়েই বসে থাকি, যেহেতু মায়েদের এরকমের চুলার পাশেই মেয়ে জামাই যখন আসে তখন কিন্তু এভাবেই চুলার পাশে বসেই কিন্তু মায়েদের সময় কেটে যায়। আর আমরা তাই ঘরেও যাই না তেমন একটা, এরকমের চুলার পাশে বসে মায়ের সাথে গল্প করি আর রান্না বান্না মোটামুটি হেল্প করি। তো আমাদের তো করতেই দেয় না, মনে হয় যে আমরা বাপের বাড়ি আসলে এতটা অলস হয়ে যাই, মনে হয় যে আমরা আসলে নিজের বাড়িতে কোনো কাজকর্মই করি না। বোঝা যায় সেরকমেরই, আসলে কেউ বিশ্বাসই করবে না যে আমরাও ঘরে বসে এরকমের কাজ করি। কিন্তু বাপের বাড়ি আসলে যে এতটা অলস হয়ে যায়, মনে হয় যে এবার মায়ের কাছে গেলে মাকে একটু হেল্প করব, সাহায্য করব কাজে।
কিন্তু সেটা আর হয়ে ওঠে না। দেখুন আমি কিন্তু সব রান্নাবান্না সেরা করিনি। রান্নার সময় এই দেখুন মরিচ ভাজি করেছে। আর আমার মায়ের হাতের মরিচ ভাজাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আর হাঁসের মাংস রান্না করেছে। তারপর আমাদের গ্রাম অঞ্চলে যে হাগরা হয়, আসলে আমি বলতে খুবই লজ্জা হচ্ছে বরিশালের ভাষা। তো টমেটোর ঝোল করেছে। তারপরে এসেই দেখি মা আসলে খিচুড়ি রান্না করেছে। তো সেগুলো আসলে আমরা এখন খাবো। আর পিঠা বানাচ্ছে দেখুন। আবার আমি কখন যে আবার চাল ভিজিয়ে রেখেছি সেটা বলতেও পারবো না। তো ফ্রিজে নাকি রস আছে, খেজুরের রস, তো সেটা দিয়ে আবার সাজের পিঠা তৈরি করবে। তো সেখানে আমরা জানিও না তো কখন সে চাল ভিজিয়ে রেখেছে। আর আমার মেয়ে কিন্তু পাশে বসেও রয়েছে। আর এই তো এখন চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। তো আমরা যখন আসি এরকম অল্প অল্প করে তারপর কিন্তু মা যে কোনো ধরনের পিঠা তৈরি করে। তো জিজ্ঞেস করছিল কি পিঠা খাবে। তো রস আছে ফ্রিজে, তাই ভাবলাম একটু সাজের পিঠাই তৈরি করুক সংক্ষেপে। তো আসলে প্যারা দিতে চাইনি, তো আমরা তো মাঝে সাজিয়ে আসি তার জন্য। আর আসলেই তো এরকমের পিঠা তৈরি করে। তো অল্প পরিমাণে এখানে চাল নিয়েছে, তো সেটাই এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে। আর কখন সে চালটা ভিজিয়ে রেখেছে সেটাও কিন্তু আমি জানি না। আসলে মায়েদের মন তো এরকমেরই হয়। আর আসলে নিজের বাড়িতে যখন একটু সমস্যার সম্মুখীন হই, মন মেজাজ ভালো থাকে না, শারীরিক মানসিকভাবে ভেঙে পড়ি, তখনই আসলে ছুটে আসি বাবা মায়ের কাছে। তো এখনও আল্লাহর রহমতে আমার বাবা মা আলহামদুলিল্লাহ বেঁচে আছে। তো শান্তির জায়গায় ফিরে আসি। আসলে মানুষ বলে না মেয়ে মানুষের চেয়ে পুরুষ মানুষের ধৈর্য বেশি হয়। তাহলে আমি একটা কথাই বলবো যে শ্বশুরবাড়ি প্রতিনিয়ত খোঁচা দেওয়া কথা যদি কোনো পুরুষ শুনতো, আসলে তখন তারা প্রাণ খুলে মনে হয় হাসতেও পারতো না। আর মানে যে মেয়েদের সাথে উচ্চস্বরে মনে হয় কথাও বলতো না, যদি তারা বুঝতো যে একটা মেয়ে আসলে শ্বশুরবাড়িতে কতটা অবহেলিত, কতটা নির্যাতিত, কতটা কটু কথা, কতটা কথা যে শুনতে হয়, সেটা যদি একটা পুরুষ বুঝতে পারতো তাহলে একটা মেয়ের সাথে আসলে এরকমের রাগারাগি করতো না। আসলে স্বাভাবিকভাবেই সংসার করে যেত যদি তারা এটা বুঝতো। আসলে কজন পুরুষই বা বোঝে, এটা আসলে স্বাভাবিক ব্যাপার আর তারা মনে করে। কিন্তু তারা যদি এই যে আমরা যে শ্বশুরবাড়িতে এরকমের সমস্যার সম্মুখীন হই, তারা যদি এটা বুঝতো, 100 ভাগের 1 ভাগ যদি তাদের সাথে আমাদের বাপের বাড়ির মানুষেরা এরকমের করতো, তাহলে তারা বুঝতো যে কত ধানে কত চাল। আসলে সেটা তো তাদের সাথে করা হয় না। জামাই মানুষ, তাদেরকে কিন্তু অন্য রকমের ভাবেই আদর আপ্যায়ন সম্মান দিয়ে সবসময় কথা বলা হয়, কিন্তু সেটা তারা বোঝে না অনেক সময় যে আমরা মেয়েরা তাদের বাড়িতে কতটা অসহায়, কতটা মানে দুর্বিষহ জীবনযাপন করি। আসলে অনেক বোনেরাই কিন্তু এরকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আসলে আলহামদুলিল্লাহ আমি সে পর্যায়ে সেরকমের নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি আমার মতো যেন সবাই ভালো থাকে, সব বোনেরা। শ্বশুরবাড়িতে আসলে একটা মেয়ের বিয়ের পর যে কতটা মানে যে দুর্বিষহ জীবনযাপন করে, কতটা কষ্ট হয়, সেটা আসলে একটা মেয়েই ভালো জানে। যাদের ভাগ্য ভালো, কপাল ভালো, তারা অবশ্য ভালোভাবেই জীবনযাপন করতে পারে। আর আমি দোয়াও করি তারা যেন সবাই ভালোভাবেই জীবনযাপন করতে পারে। তো দেখুন কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি। ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাই কিন্তু আমি সবসময় বলে থাকি। আর দেখুন কি সুন্দর যে লোয়ার সাজে এরকমের পিঠাগুলো ভালোভাবে উঠে আসছে। আর পিঠাগুলো কিন্তু আমি বসে বসে ভাজছি আর মা কিন্তু প্রায় আমাকে হেল্প করে দিচ্ছে। আর মা যেহেতু এখন প্রায় বিকেলে গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই সে তার যে হাঁস মুরগিগুলো সেগুলো আসলে মানে মুরগির তারপর হাঁসের ঘরে উঠাচ্ছে। আর সেটা নিয়েই সে সারাদিন ব্যস্ত থাকে। আসলে আমরাও কিছু বলি না, যেহেতু আমরা থাকি না, তাই সে হাঁস মুরগি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আমরাও চাই মা সবসময় ব্যস্ত থাকুক, যেহেতু আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে। ভাই সেটাও আসলে ও বরিশালে থাকে, পড়ালেখা করে, সবসময় আসতে পারে না। আর বাবা তো বাবার মতো বাহিরেই কাজকর্ম করে। আর তার জন্য আমরা মাঝে মাঝে প্রায়ই আসি। আসলে শান্তির জায়গায় মাঝে মাঝে আসলে আসলে ভালো লাগে। আর এটাই এর জন্যই আসলে আসা হয়। আর এসেই বা আসলে কী লাভ হলো? আসলে বাবার বাড়ি তো থাকা আর সম্ভব হলো না। বাবার বাড়ি কিন্তু শান্তির জায়গা। কিন্তু আমাকে যেভাবে হুট করে চলে যেতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। তো এইমাত্র তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে এরকমের একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। আর সেখানে যেতে হবে। তো কী আর করা, ভেবেছিলাম 2-3 দিন থাকবো, কিন্তু সে কপালটা আর হলো না। আমাকে আসলে চলে যেতে হবে, কিন্তু আমি আর এখন রাত্রে যাব না, সকাল সকালই চলে যাব। তো ভেবেছিলাম যে 2-3 দিন থাকবো,
কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না। আসলে সকালবেলায় যেতে হবে, তো তার জন্য মা আসলে তাড়াতাড়ি করে পিঠাগুলো ভেজেছে আর বলছে যে রান্নাবান্না করে খেয়ে যাও, কিন্তু না, সে আসলে আসবে না। তো আমাকেই আসলে রাত্রে একা একাই খেতে হবে, একা একাই থাকতে হবে। তো সকালবেলা চলে যাব, যেহেতু তারা বিয়ের সময় আমাদের যখন বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন তারা এসেছিল। তো তাদের মেয়ের এখন বিয়ে, তো তাদের অনুষ্ঠানেও কিন্তু আমাদের যেতে হবে। তার জন্যই আসলে এরকমের ফোন দিয়ে তোমাদের ভাইয়া তাড়া দিচ্ছিল। তো বাবার বাড়ি শান্তির জায়গা, সেখানে আর আমাকে আসলে ভাগ্য খারাপ, তো থাকা হলো না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাইটেল ও টপিক দেখে তো বুঝতেই পারছো যে কোন টপিকে আজকে কথা বললাম। তো এই তো রস তো মা জাল দিয়ে আগেই রেখে দিয়েছিল, তো তাড়াহুড়ো করে সব কিছুই তৈরি করে ফেলেছে। তার জন্য ভিডিওটা বেশি বড় করলাম না। আর এই তো রস কিন্তু আগে থেকেই জাল করে একদম লাল করে নেওয়া হয়েছে। তোমরা আবার গুড় ভেবো না, আসলেই এটা রস। তো ফ্রিজে রেখেছিল প্রায় 4 লিটারের 5 লিটার রস হবে। তো দেখো একদম মানে টানিয়ে তারপর কিন্তু লাল করে অর্ধেক পরিমাণে নিয়ে এসেছে। তো এটা দিয়ে পিঠাগুলো রান্না করা হবে। তো এই তো বলক চলে আসলেই কিন্তু পিঠাগুলো ঢেলে দেওয়া হবে। আর এই তো দেখো রান্না করতে করতে কিন্তু রাত হয়ে গেছে। আসলে আমাদের গ্রাম অঞ্চলে এরকমের পিঠা বানাতে বানাতে প্রায় রাত হয়। আর যেহেতু বিকেলবেলায় সবাই পিঠা বানাতে শুরু করে, দুপুরে খেয়ে দেয়ে তারপর পিঠাগুলো সবাই বানায়। আমাদের গ্রাম অঞ্চলের নিয়মই এরকমের, পিঠা বানাতে বানাতে রাত হয়ে যায়, সবাই গল্প করি পাশে বসে। আর মানে ভোরবেলায় এই যে পিঠাটা রান্না করার পর ভোরবেলা যখন একদম সর পড়ে যায় তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যেহেতু শীতের দিন, তো পিঠাগুলো রান্না করলে কিন্তু একদমই নষ্ট হয় না, সকালবেলা খেতে অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর এখন একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজে আগে করে রেখেছিল মা। আর এই তো দেখো কি সুন্দর লাল রস। আসলে এখন তো আর রসের সিজন না তেমন একটা, প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়েও যেতেছে। আসলে আগের মতো রস আর দেখাও যায় না। আগে আমরা দেখতাম শীতকালে যখন আমরা রাস্তায় পাশে মানে খেলাধুলা করতাম, তখন আসলে দেখা যেত যে বিভিন্ন রকমের মানে বোতলে ভরে, তারপর হাঁড়িতে ভরে, কলসিতে ভরে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন গ্রাম থেকে রস নিয়ে আসলে আমাদের শহর অঞ্চলে নিয়ে আসতো বিক্রি করার জন্য। এখন অবশ্য বাড়িতেই আসলে বিক্রি করে দেয়, তারা গুড় বানায়, তারপর বাড়িতে মানে কাস্টমার এসে তারপর রসগুলো নিয়ে যায়। আমরা আসলে ভাগেও পাই না, এত দূর থেকে অর্ডার দিয়ে তারপর কিন্তু এই রসটা সংগ্রহ করা হয়েছে। আসলে খেতে যে পেরেছি এবছর, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যদি নাও খেতে পারতাম অনেক আফসোস রয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা খাইয়েছে রস, তো সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো মা দিয়ে দিচ্ছে। আর একটুখানি বলক চলে আসলেই কিন্তু উঠিয়ে ফেলবে, আর তেমন একটা জাল করে নিতে হবে না, যেহেতু পিঠাগুলো একদম নরম আর পারফেক্টভাবেই ফুলেছে। আর ফুলকো পিঠা রান্না করতে তেমন একটা সময়ের দরকার হয় না। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আর আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু সবাই সবার পাশে থাকা উচিত। আর ইউটিউব কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু সামনের দিকে আগানো একদমই অসম্ভব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে দোয়া রইল।